চ্যাপ্টার 11 এর মধ্যে তোমরা বলছো 7 এর গ নাম্বারটায় সমস্যা। আমি ওইটা প্রথমে একটু দেখতেছি। থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, 7 এর গ তে বলছে তিনটা বিন্দু আছে, না না, এবি কে ত্রিভুজ এবিসি কে এক পাক ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। প্রথম কথা হচ্ছে এটা তোমাদের সিলেবাসে নাই। একটা সমকোণী ত্রিভুজকে ঘোরাইলে কি হয়? কোণক। মানে কোণকের এই বাহুটা হলো কি উচ্চতা, আর এইটা কি ভূমি ব্যাসার্ধ, লম্ব। এক পাক ঘোরালে কি উৎপন্ন হয়? একটা কোণক উৎপন্ন হয়। তো কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইনটু আর প্লাস এল। বুঝছো? তো যদিও তোমাদের ঘনবস্তু নাই, সো এইটা তোমাদের সলভ না করলেও চলবে। মানে আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রবলেম থাকলে 11 অধ্যায়ে আমাকে একটু জানাইতে পারো, কারণ আমি আজকে জেনারেল ম্যাথের 8ম অধ্যায়ে যাব। তোমরা কি সলভ করছিলা বাসায় ভেরা? ওকে, আমি ধরে নিচ্ছি যে করছো। সো এবারে আমরা চলে যাচ্ছি তাহলে আয়ার ম্যাথের 8ম অধ্যায়। ওকে, এমসিকিউ পার্টটা আমি সলভ করব। এমসিকিউ এর সুন্দর কোশ্চেন আছে কিছু। আচ্ছা তোমরা একটু দেখো, আমি একটা কোন আছে আমি এমসিকিউ অংশটা ফার্স্টে গ্রুপে অলরেডি দিছি। এমসিকিউ প্রথম পেজটা সলভ করবা তোমরা আজকে, হ্যাঁ। নেক্সট আগামী ক্লাসে আমরা সেকেন্ড পেজটা, দুইটা পেজ আছে, এগুলা বোর্ডের কোশ্চেন গুলা ভালো মতো সলভ করলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকে। 1 নাম্বার বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ হবে, পাই আর স্কয়ার। চিত্রটা দেখে বলো 2 নাম্বারের অ্যান্সার কত হবে? 80 ডিগ্রি হচ্ছে আর কোনটা? তাহলে বলছে এসপি কিউ এই কোণটাও 80 ডিগ্রি হবে। বুঝতে পারো ক্লাসের সবাই? কারণ এটা যদি 80 হয় তাহলে তার পাশেরটা কত? 100। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে ওইটা যদি 100 হয় তাহলে এটা অবশ্যই 80 হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 80 ডিগ্রি। বুঝতেছো ক্লাসের সবাই? বহিস্থ কোণটা 80, তার মানে ভিতরের কোণটা 100। আর বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ যোগ করলে 180 হয়। তাহলে এস আর কিউ যদি 100 হয় তাহলে এসপি কিউ 80 ডিগ্রি হবে। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? বুঝছো সবাই? ওকে ফাইন। 3 নাম্বারটা দেখো, দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? ভেরা 3টা হবে। এটা একটা, এটা একটা, এটা একটা সাধারণ স্পর্শক। বুঝছো? মানে দুই বৃত্তেরই স্পর্শ কমন। তাহলে একটা হলো দুইটা যেখানে স্পর্শ করছে সেই স্পর্শ বিন্দুতে, আর উপর দিয়ে একটা, নিচে দিয়ে একটা। তাহলে 3টা সাধারণ স্পর্শক আঁকা যাবে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে। হ্যাঁ 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 শিওর, বোর্ডে আইকা দেখা দিচ্ছে। আমি ধরো দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করছে, তাহলে এইটা একটা সাধারণ স্পর্শ বিন্দু। সাধারণ মানে কমন। আর এটাকে বলা হয় সরল সাধারণ, আর এটা হলো তির্যক সাধারণ। এটা একটা, তাহলে সর্বোচ্চ 3টা স্পর্শ যেটা দুই বৃত্তেরই স্পর্শ। আমি জানতে চাই এখানে কোশ্চেনটা নাই, অন্তঃস্পর্শ করলে কয়টা হবে? অন্তঃস্পর্শ করলে একটাই সাধারণ স্পর্শ না। বুঝছো? মানে কিন্তু বহিঃস্পর্শ করলে 3টা, অন্তঃস্পর্শ করলে একটাই। দুইটা কমন। সাধারণ স্পর্শ মানে হলো কমন স্পর্শ, ইংরেজি হলো কমন। পরবর্তী অবজেক্টিভে যাচ্ছি আমরা। এই অবজেক্টিভ গুলা বিভিন্ন স্কুল পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় আসছে। এগুলো সুন্দর মতো সলভ করো। প্রতিটা অধ্যায়ের যে শীটগুলো দিতেছি, দেখি তো তোমরা 4 নাম্বারটা পারো কিনা। একটু চিন্তা করে বের করো, কয়েক মিনিট একটু চিন্তা করো। কেন্দ্রস্থ কোণ হইল বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে x + 80 = 2x + 20। তাহলে x এর মান কত বলো?
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হবে। এক্সেলেন্ট। সবাই কি বুঝতে পারো এক্স এর মান 60 হবে? ক্যালকুলেশনটা করো, x প্লাস 80 ইকুয়াল টু 2x প্লাস 20। তাতে কাটাকাটি যায়, x ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। ফাইন, পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছে। 5 নাম্বার, ও বৃত্তের কেন্দ্র AOB 60 ডিগ্রি। কোণ AOB আছে, এটা কোনো বন্ধবৃত্ত হবে না, আসলে একটু বন্ধ করে দিই। কোণ AOB 60 ডিগ্রি, তাহলে ACB কত? হ্যাঁ, তোমাদের কাছে জানতে চাই। AOB হইল কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ACB কত হবে? AOB যদি 60 হয়, ACB কি 30 ডিগ্রি হয় না? সবাই কি বুঝতেছো? আচ্ছা, শীটটা আমি একটু দিব, দাঁড়াও, কারণ আচ্ছা এবার ঝামেলা হচ্ছে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু রেকর্ডিংটা পজ রাখি। 5 নম্বরের অ্যানসার হবে কোণ এসিপি, তাহলে 30 ডিগ্রি। বুঝতেছো ক্লাসের সবাই? হ্যাঁ, আচ্ছা আমি দেখো চুরি পড়ে আছি আমি। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, হ্যাঁ এইটা একটু এখানে বুঝাই দিব। অধিচাপ আর উপচাপ কি? ধরো এই বৃত্ত, এটা হলো ব্যাস, ব্যাসের যদি ছোট চাপ হয় সেটা উপচাপ, আর বাকিটা কি ব্যাসের চেয়ে বড়, এটাকে অধিচাপ। এখন বলছে অধিচাপে কোণ যেটা উৎপন্ন হয়, অধিচাপের মধ্যে আমি যদি কোনো কোণ উৎপন্ন করি সেটা হলো সূক্ষ্মকোণ, আর উপচাপের মধ্যে আমি যদি কোনো বৃত্তস্থ কোণ উৎপন্ন করি সেটা কি হয়? স্থূলকোণ। তাহলে উপচাপে উৎপন্ন কোণ হলো স্থূলকোণ, আর অধিচাপে উৎপন্ন কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো প্রশ্নটা আসছে যে বৃত্তের অধিচাপে উৎপন্ন কোণটা কি হবে? অধিচাপে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ। 6 নম্বরের উত্তর হচ্ছে ক। তারপরে বলছে একটা বৃত্তে x এর মান কত? আমি চিত্রটা এঁকে বোঝাচ্ছি। 108 ডিগ্রি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই যে এটা হলো 108 ডিগ্রি, তাহলে 126 ডিগ্রি হবে। চমৎকার। এটা হলো তার অর্ধেক, 54। তাহলে এটা হবে কি? 180 থেকে বিয়োগ, এই দুটো যোগ করে 180, তাহলে 180 মাইনাস হইল 54, দ্যাট ইজ 126। খুবই সুন্দর প্রশ্ন। পরের অবজেক্টিভে যাই আমরা। দুইটা পেজ আছে, আজকে অর্ধেক আমরা এটা এমসিকিউ শেষ করব। দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, একটার ব্যাস 8 সেন্টিমিটার আর অপরটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে বেসিক্যালি দুইটার ব্যাসার্ধই 4। বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কে বলতে পারবা? 8 হবে। হ্যাঁ, ভেরি গুড। 4 আর 4 যোগ করলে 8 হবে, বহিঃস্থভাবে স্পর্শ করে, দুইটাই 4 4, তাহলে 8 হবে না? নেক্সট 9 নম্বরে বলছে এবিসিডি একটা বৃত্ত যার কোণ বিএডি 95 ডিগ্রি। বিএডি 95 ডিগ্রি, বিসিডি কত হবে ভেরা? 180 থেকে বিয়োগ করবা, এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে 85 হবে। হ্যাঁ, কারেক্ট, এটা 85। নেক্সট, দুই বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায় সর্বোচ্চ? বলো তো ভাইয়া। দুইটা, ভেরি গুড। এবং এই স্পর্শক দুটো সমান হয়, তাই না? একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যায়। আচ্ছা, বৃত্তের ভিতর থেকে কয়টা স্পর্শক আঁকা যায় বলতে পারবা? না, ভিতর থেকে একটাও যায় না। বৃত্তের ভিতর অন্তস্থ বিন্দু থেকে কোনো স্পর্শক আঁকা যাবে না, আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু থেকে একটাই স্পর্শক আঁকা যায়, ওই বিন্দুতে। এই জিনিসগুলো একবারে বলে রাখলাম, প্রায়ই আসে অবজেক্টিভ হিসেবে। এই যে আমার এখানে বলছে, দেখো বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু আর বহিস্থ একটা বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটিকে কয়টা বিন্দুতে ছেদ করে? একটাই, সোজা। বৃত্তের একটি বিন্দুতে, মানে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? একটাই।
আর ঠিক আছে, তুমি পাইছো না? শুনে পেয়েছো? এবারে আমরা একটু হ্যাঁ সৃজনশীল 13টা। হ্যাঁ আচ্ছা 11 অধ্যায় কে যেন চাইছিলাম? সবগুলাই যা ফুল লাগবে সেই অধ্যায়গুলো বাদে বাকি অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলো সলভ করবো এখন আমরা। 12 হয়ে গেল। এরপরে দেখো অর্থবিত্তস্ত কোণের মান 90 ডিগ্রি। বৃত্তে অন্তর্লিখিত সমান্তরিক কি হবে কে বলতে পারবা? বৃত্তের মধ্যে সমান্তরিক হইলে সেটা আয়তক্ষেত্র হবে, রম্বস হইলে সেটা বর্গক্ষেত্র হইবে, বুঝছো? কারণ বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন সমান্তরিকের ক্ষেত্রে আমি যখন বৃত্তে এটা আঁকতে যাব তখন এক পাশে আমি যদি বাঁকা আঁকি তাহলে দেখো আরেক পাশে কিন্তু সেটা আঁকা সম্ভব না, বৃত্তের উপরে হয় না, আয়তন হয়ে যাবে। মানে সমান্তরিক যদি আঁকা হয় সেটা আয়তন হয়ে যাবে। আয়ত কিন্তু এক প্রকার সমান্তরিক যা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সমান্তরিকটা একটা ভাস্ট ওয়ার্ড, মানে অনেক বড় একটা ওয়ার্ড। সমান্তরিকের মানে সংজ্ঞা কি? যেই চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান। এখন বুঝো, যদি প্রত্যেকটা কোণ সমকোণ হয় সমান্তরিকের তাহলে সেটা হয়ে যাবে আয়ত। যদি বিপরীত বাহুগুলো সমান হয়, সরি বিপরীত বাহুগুলো সমান না, মানে সন্নিহিত বাহু দুটো যদি সমান হয় তাহলে সেটা হয়ে যাবে বর্গ, আর 90 ডিগ্রি না হয়ে গেলে হবে রম্বস। মানে অ্যাকচুয়ালি সমান্তরিকের মধ্যেই সমান, বুঝছো? ক্লাসের সবাই সমান্তরিকটা একটা জেনারেল ওয়ার্ড, ওখান থেকেই বর্গ এগুলো আলাদা আলাদা নাম আসছে। পরের অবজেক্টিভে চলে যাই, এই পার্টটা শেষ করব আমরা। বৃত্তের ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল 9 গুণ হবে, বুঝো? ব্যাস 3 গুণ মানে ব্যাসার্ধ 3 গুণ, তাহলে ক্ষেত্রফল 9 গুণ হবে। বৃত্তস্থ চতুর্ভুজের তির্যক বাহুদ্বয়ের বৈশিষ্ট্য কি রকম? তারা পরস্পর সমান, তাই না? আমরা এটা একটা উপপাদ্যই করছি যে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের সমান, এটা প্রমাণ করব। মানে একটু বুঝায় বলি, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম তুমি আঁকলাম, দুটা আমরা জানি ট্রাপিজিয়ামের দুটা সমান্তরাল বাহু আছে, বাকি দুটা হলো তির্যক বাহু। এই দুটা বাহু অলওয়েজ সমান হবে যদি সেটা বৃত্তস্থ হয়। বৃত্তস্থ না হইলে নাও হতে পারে, মানে বৃত্তের উপরে যদি হয় না হয় তখন কিন্তু এটা তির্যক বাহু একটা সমান একটা অসমান হতে পারে, মানে এই দুটা সমান না হইলে। তো বৃত্তস্থ হইলে এটা অবভিয়াসলি সমান হবে। এর পিছনে রিজন হলো ব্যাখ্যাটা বলে দিই, এটা যোগ করো। এখন আমাকে বলো এই বৃত্তচাপের উপরে এইটা আর এইটা, এই দুটা একান্ত কোণ তো সমান। একান্ত কোণ যদি সমান হয় তাহলে এই চাপ দুটা সমান, এই চাপ দুটা সমান, তার মানে এই জ্যা দুটা সমান। এটা প্রমাণ আছে, আমরা যখন থিওরিটিক্যাল অংশগুলো সলভ করব প্রমাণও দেখাই দিব। পরবর্তী এমসিকিউ এ আসি, সবগুলা না করাই, যেগুলো একটু আনকমন সেগুলো করাই। 2 একক 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 হবে, বোঝা যায়। একটা সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত 17 নম্বর, একটা বর্গে অন্তর্লিখিত বৃত্তের কয়টা স্পর্শক আছে? 4টা বিন্দু, 4টা। একটা বর্গে অন্তর্লিখিত মানে বর্গের ভিতরে বৃত্ত, তাহলে চার বাহুতে 4টা স্পর্শক আছে। 18 হলো 5 একক, 19 হলো একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকলে তার পরিকেন্দ্র হবে অতিভুজের উপরে, তাই না? এবং অতিভুজের মধ্যবিন্দু হবে। তো বুঝায় বলি, এই যে দেখো সাপোজ এটা বৃত্ত, একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজটা হবে কোথায়? মানে কেন্দ্রটা হবে হচ্ছে অতিভুজের উপরে এবং কেন্দ্রটা হবে অতিভুজের মধ্যবিন্দু। কারণ আমরা সবাই জানি যে এটা যদি 90 ডিগ্রি হইতে হয় অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার জন্য এটাকে ব্যাসার্ধ, বুঝছো? তার মানে সমকোণী ত্রিভুজ যদি বৃত্তের উপরে হয় তাহলে অবশ্যই কেন্দ্রটা অতিভুজের উপরে অবস্থিত হবে এবং মধ্যবিন্দু হবে। এটা এখানে বলা নাই, প্রাপ্তি হিসেবে জেনে রাখ। নেক্সট, বৃত্তের ব্যাসার্ধ আর হইলে পরিধি টুকু, ও ব্যাস যদি আর হয় তাহলে খুব ভালো প্রশ্ন, তাহলে ব্যাসার্ধ হলো r/2,
তাহলে পরিধি হবে পাই আর, মানে সবাই নাচতে নাচতে 2 পাই আর দিয়ে বসে থাকবে, 2 পাওয়া লাড্ডু। প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য বলতে পরিধি বোঝায়, বুঝছো? বৃত্ত কতটুকু দৈর্ঘ্যের, তার মানে বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ, পাই গুণ। কারণ পরিধি হলো 2 পাই আর ব্যাস হলো 2 আর, ভাগ করলে কি হয়, পাই। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ, আর বড় চাপকে বলা হয় অধিচাপ। সমচাপ বলতে যে আমি যদি ব্যাস আঁকি তাহলে সমচাপ। আর বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যার দূরত্ব কত? খুবই চমৎকার একটা প্রশ্ন, এটার উত্তর 0, কারণ বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যার। তাইলে বলো কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কত হবে? ব্যাস তো কেন্দ্রের উপরেই অবস্থিত, মানে উল্টা বললাম, কেন্দ্রটা ব্যাসের উপরেই অবস্থিত, তার মানে দৈর্ঘ্য 0 হবে। বুঝতে পারছো? 24 নাম্বার বলছে বৃত্তের ব্যাসার্ধ আর পরিধির অনুপাত কত? ব্যাসার্ধ আর পরিধি 2 পাই আর, 1:2 পাই। পরবর্তী অবজেক্টিভে যাব। অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে অধিচাপ বলে। কোন ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত আঁকা যায়, কে বলতে পারো? ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা যাবে? 3টা। এই যে আমি দেখাই দিই, ধরো এই ত্রিভুজ, বহির্বৃত্ত আঁকা যাবে কয়টা? এই 1 2, বহির্বৃত্ত বুঝছো মানে বাইরে, তাহলে একটা ত্রিভুজের 3টা বহির্বৃত্ত আঁকা যাবে। এখানে স্পর্শ করছে, এটা বর্ধিতাংশ, এটাকেই বহির্বৃত্ত। সো এটার উত্তর হবে 3। এই পেজটা শেষ করব আমরা। আচ্ছা, তো সমরেখ নয় এমন কয়টি বিন্দু দ্বারা একটা বৃত্ত আঁকা যাবে? 3টা। মানে সমরেখ না এমন 3টা বিন্দু যদি থাকে তাহলে একটা মাত্র বৃত্ত আঁকা যাবে। কারণ আমি যদি 2টা বিন্দু দেই, মানে সেক্ষেত্রে, আচ্ছা দাঁড়াও, সমরেখ না এমন 2টা মাত্র বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে? 2টা হলেই তো হয়। হ্যাঁ, কারণ 2টা, আচ্ছা 2টা না 3টা হবে, কারণ 2টা রেখা তো সমরেখ হবেই। সমরেখ নয় এই প্রশ্নটা আসে কোথায়? 3টা বিন্দু দিয়ে, 3টা বিন্দু দিয়ে একটা মাত্র বৃত্তই আঁকা, কারণ এর বেশি আর বৃত্ত আঁকতে পারবে না, বুঝছো? আর সমরেখ না এই কথাটা বলছে 2টা বিন্দু কিন্তু অলওয়েজ সমরেখ, তো সমরেখ না এই কথাটা আসে মিনিমাম 3টা বিন্দুতে। এই কারণে তুমি বলবা যে 3টা। কত গেল আমাদের? আচ্ছা, 28 নাম্বার কি বলছে? সরল কোণ অপেক্ষা ছোট, মানে 180-র চেয়ে ছোট প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে কি ধরনের চাপ ছিন্ন করে? যারা সরল কোণ অপেক্ষা ছোট 180-এর চেয়ে ছোট, তার মানে হলো স্থূলকোণ। স্থূলকোণ কোথায় উৎপন্ন হয়? উপচাপে, তাই না ভাইয়া? সরল কোণ অপেক্ষা ছোট প্রত্যেক কেন্দ্রস্থ কোণ, ও না কেন্দ্রস্থ কোণ বলছে, মানে এই যে আমি চিত্রটা এঁকে বোঝাই তাহলে বুঝতে পারবা। 180-এর চেয়ে ছোট, এই কোণটা যদি 180-র চেয়ে ছোট হয়, হ্যাঁ, তাইলে আমাকে বলতে যে কেন্দ্রে কোন চাপ উৎপন্ন করে, তাহলে এই চাপটা উপচাপ না। কিন্তু আমরা যদি বলি যে এটা সরলকোণ হচ্ছে বড়, তাহলে এই চাপটা কি হবে? অধিচাপ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? মানে 180 থেকে ছোট হয় তাহলে সেই চাপটা হলো উপচাপ, কারণ তার অর্ধেক হবে, আর 180 চেয়ে বড় হইলে সেই চাপটা হবে অধিচাপ। পরবর্তী এমসিকিউ এ যাচ্ছি আমরা। এমসিকিউ পার্টটা শেষ করে তারপরে সিকিউ পার্টটা পড়ব। এই যে দেখো 28 হয়ে গেল, অল্প বাকি আছে আমাদের। প্রশ্নে বলছে বৃত্তের স্পর্শ বৃত্তের ব্যাসার্ধের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি। তো খুবই সোজা, আমরা জানি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ যদি 120 ডিগ্রি হয়, আচ্ছা ভাইরা বলো অন্তর্লিখিত কোণটা 120 ডিগ্রি, স্থূলকোণ কোথায় উৎপন্ন হয়? উপচাপে। আর সূক্ষ্মকোণ উৎপন্ন হয় কোথায়?
অধিচাপে কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দু একই প্রশ্ন 90 ডিগ্রি হবে। 32-33 এই দুইটা আছে এই পেজে, বহুপদী সমাপ্তি সূচক স্টার্ট হচ্ছে আর কি। বলছে বৃত্তের স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। 1 2 3 হবে। নেক্সট, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এ ও বি একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। এ ও পি বি ও পি সমান, ঠিক আছে, কারণ দুইটাই 90 ডিগ্রি। পি কিউ এ বি এর উপরে লম্ব, ঠিক আছে। স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, তার মানে 1 2 3। ক্লাসে সবাই কি বুঝতেছো? যারা এমসিকিউ 1 থেকে 33 পর্যন্ত সলভ করলাম, 54 পর্যন্ত আছে, বাকিটা আগামী কালকে করব। অনুশীলনে আগে সিকিউ পার্ট শুরু করি এবার। তো এখানে ইম্পর্টেন্ট সিকিউ গুলো দেয়া হয়েছে সিরিয়ালি, এই শীটটা অলরেডি গ্রুপে দিছি। আর যারা অফলাইনে আসতেছো তাদেরকে হার্ড কপি দিচ্ছি আমি। তোমরা যারা অনলাইনে করতেছো কোচিং থেকে হার্ড কপিটা সংগ্রহ করো অফলাইনে, মানে ক্লাস করতে না আসলেও অ্যাটলিস্ট শীটগুলো সংগ্রহ করে নিও, কারণ এগুলা থেকে এসএসসি তে হুবহু প্রশ্ন আসছে গত মানে বিগত বছরগুলোতে। আসো আমরা কতগুলো উপপাদ্য গুলো আগে সলভ করি, তারপরে সিকিউ তে যাই। আচ্ছা, এখানে সোজা আছে, যেমন 9 নাম্বারটা খুবই সোজা, তো এটা করব না। 8 নাম্বারটা আগে করব। 8 নম্বরে বলছে এবিসিডি বৃত্তের কেন্দ্র হইল ও, ব্যাস হইল এসি। এবি আর সিডি দুইটা সমান্তরাল যে এসি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ওকে, তো এবার এবি ও সিডি যে দ্বয়ের উপর ওএম আর ওএন হইল লম্ব। আচ্ছা, চিত্র আঁকতে হবে, আর এবি ইকুয়াল টু সিডি প্রমাণ করতে হবে সমান। সমান্তরাল যে এবি আর সিডি তাদেরকে সমান প্রমাণ করতে হবে। ওকে, এসি হইল ব্যাস। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে চিত্রটা আঁকি, তারপরে খ নাম্বারটা বুঝব। আগের ক সম্পূর্ণ চিত্র আগে আঁকতেছি। এসি হইল ব্যাস ও কেন্দ্র, এবি আর সিডি এটা সমান্তরাল, এটা সমান্তরাল। ওএম আর ওএম হইল লম্ব। তো এই হলো ফার্স্ট পেজ মনে আছে, এটা প্রথম পেজটা দিয়েছি, আর পরের পেজটা 8 নম্বর। ওকে, এবার কত হয়ে গেল সংক্ষিপ্ত বিবরণ নিশ্চয়ই দিতে পারবা, যেটা উদ্দীপকে আছে। আচ্ছা, আমাকে প্রমাণ করতে বলছে এবি আর সিডিটা সমান। এখানে প্রশ্ন বলছে এবি আর সিডিটা সমান্তরাল, তাহলে ওএম আর ওএনটা যেহেতু লম্ব, প্রথমে আমরা কি করব, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে ফেলব। কিভাবে করব? খনন করতেছি, সর্বশেষ লক্ষ বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ব্যাস এবং এবি ও সিডি যে সমান্তরাল। আপাতত না হলেও চলবে, পরীক্ষার সময় অবশ্যই পয়ের জন্য বিবরণ দিয়ে আপাতত নতুন দুটি সমান্তরাল যে যা এসি এর বিপরীত পাশে অবস্থিত। বিপরীত পাশে বুঝছো, মানে এসি এর এটা হলো এইদিকে, ওটা হলো ওইদিকে। প্রমাণ করতে হবে যে ওএম লম্ব হলো এবি, ওএম লম্ব হলো সিডি। প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু প্রমাণ। লক্ষ্য করো, এবি সমান্তরাল সিডি
এবং এসি তাদের ছেদ, তাহলে আমরা কি বলতে পারবো এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাই না? OAM ইকুয়াল টু কোণ OCL একান্তর। আচ্ছা, এবার ত্রিভুজ এই দুইটা নাও, ত্রিভুজ OAM এবং ত্রিভুজ OCN কি হবে? OAM ইকুয়াল টু OCN, এটা তো আগেই প্রমাণ করছি। আর যেহেতু এটা লম্ব, OMA ইকুয়াল টু ONC, এটা কি 90 ডিগ্রি উপরে, তাই না? আর যারা OA আর OC সমান না, একটি বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দুই কোণ আর অনুরূপ বাহু সমান, তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সুতরাং ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OCN। তার মানে আমি বলতে পারি এখান থেকে AM ইকুয়াল টু হলো CN। AM আর CN টা হলো সমান, কিন্তু আমার টার্গেট AB আর CD প্রমাণ করা। তাহলে আবার আমাদের বল OM লম্ব হলো AB, সুতরাং AM ইকুয়াল টু কত? হাফ AB না? উপপাদ্যটা কি? এখানে একটা সাইড নোট করো। সাইড নোটটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর লম্ব উক্ত জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। মানে কেন্দ্র থেকে আমি জ্যার উপরে OM লম্ব আছে, তাহলে এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়ে যায় না? আবার বলো ON লম্ব হলো CD, সুতরাং আমি বলতে পারি CN ইকুয়াল টু হাফ CD। এখন AM আর CN যেহেতু সমান, তার মানে হাফ AB আর হাফ CD সমান, অর্থাৎ AB ইকুয়াল টু CD। এটি প্রুফ করতে বলছে AB আর CD টা সমান, মানে AM আর CN তো AB আর CD এর অর্ধেক, যেহেতু অর্ধেক দুইটা সমান তাহলে পুরো দুটো অবশ্যই সমান হবে। অনলাইনে যারা আসো সবাই কি বুঝছো প্রমাণটা? অনলাইনে সবাই কি সিকিউটা প্রুফ বুঝছো? বুঝছি স্যার। ওকে, গ নম্বরে চলে যাব। আছে একটু গ নাম্বারটা পড়ে আসি ততক্ষণে। গ নম্বরে বলছে এবি যদি সিডি এর চেয়ে বড় হয় তাহলে প্রমাণ করো যে OM লেস দেন ON। হ্যাঁ, অক্টোবরে টেস্ট করি। আচ্ছা যাই হোক, ভেড়া শোনো, এবি আর সিডি যদি সমান না হয় তাহলে তারা নিশ্চয়ই সমান্তরাল হবে না, এটা কি বুঝতে পারো? এবি আর সিডি যদি সমান হইতে হয় তাইলে তাদেরকে অবশ্যই সমান্তরালও হইতে হবে, এটাই রুল। কারণ এই যে একই প্রান্তে একই ব্যাসের দুই প্রান্ত থেকে যদি তুমি দুইটা জ্যাক, তাহলে সেটা সমান্তরাল হইলেই শুধুমাত্র সমান হবে। তো আমি কি করব, যেহেতু বলছে এবি সিডি এর চেয়ে বড়, তার মানে তারা সমান্তরাল না, তার মানে আগের কনসেপ্ট এখানে কাজে লাগবে, নতুন করে চিন্তা করা। এসি হলো এটা, এটা এটা বড়, এটা ছোট, এবিটা বড় দিলাম আর সিটা দিলাম ছোট। এবার OM আমাকে এবার প্রুফ করতে হবে OM টা ON এর চেয়ে ছোট। এবি সিডি এর চেয়ে বড়, তাহলে OM টা ON এর চেয়ে ছোট হবে। বুঝতে পারছো আমার কথা? মানে এবার কিন্তু সমান্তরাল হবে না অবভিয়াসলি, কারণ সমান্তরাল হলে সমান হয়ে যাবে। তাহলে আপনি গ নম্বরে কি বলবা? ফার্স্ট অফ অল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি ব্যাস এবি ও সিডি দুটি জ্যাক যেখানে এবি ইজ গ্রেটার দ্যান সিডি। OM লম্ব এবি, ON লম্ব সিডি। প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে OM is less than OM। নতুন করে চিত্রটা আঁকবা। এটা বইয়েরই অঙ্ক। বইয়ের অঙ্কগুলির ক্লাসগুলো আমি গ্রুপে দিয়ে দিব। চ্যাপ্টার 8 এর যেটা রিসেন্টলি পড়াইছি তোমাদের 8.1 থেকে 8.5, এগুলো আমি ফাইন্ড আউট করছি। আজকে গ্রুপে আমি সবগুলো দিয়ে দিব না। 11 মনে হয় দেওয়া হয়নি, 11 আজকে দিব। হায়ার ম্যাথের 11 আর জেনারেল ম্যাথের 8। জ্যামিতীয় অংশগুলো এটা বইয়ের ক্লাসগুলো তোমরা এগুলো রিডিং সিরিয়ালি দেখো, আর টেস্ট পেপার সলভের ক্লাস করলে মোটামুটি পড়া হয়ে যাবে। প্রমাণ দেন সেই একই কথা, OM লম্ব AB, তার মানে কি হবে AM equal to BM equal to half AB। এখানে একটা সাইড নোট হবে। সাইড নোটটা হলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর লম্ব উক্ত জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। এই থেকে পড়ে আসছে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার ON লম্ব হলো CD, তাহলে কি হবে CM equal to DM equal to half of CD। এখন প্রশ্নে বলেছি AB হলো CD এর চেয়ে বড়। AB যদি CD এর চেয়ে বড় হয় তাহলে নিশ্চয়ই হাফ অফ CD এর চেয়ে বড় হবে। হাফ AB মানে হলো AM আর হাফ CD মানে হলো CM। AM is greater than CM, তার মানে AM স্কয়ার is greater than CM স্কয়ার। এটাকে এক নাম্বার দিয়ে রাখো, পরবর্তীতে এটা কাজে লাগবে। কেন বর্গ করছি একটু পরে বুঝতে পারবা। আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করব। দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হলো OAM আর একটা হলো OCN। এই দুইটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে আমি পাশে করতেছি সমকোণী ত্রিভুজ OAM পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে OA স্কয়ার ইকুয়াল টু ON স্কয়ার প্লাস AM স্কয়ার। OAM এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে OA স্কয়ার ইকুয়াল টু OM স্কয়ার প্লাস AM স্কয়ার। এবার নাও OCN, এইখানে পিথাগোরাস দেওয়া হবে সমকোণী ত্রিভুজ OCN। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে OC স্কয়ার ইকুয়াল টু ON স্কয়ার প্লাস CN স্কয়ার। এবার একটা টুইস্ট আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো। OA আর OC তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে এটা বুঝে না, OA ইকুয়াল টু OC, তার মানে OA স্কয়ার ইকুয়াল টু কত OC স্কয়ার। OA স্কয়ার OC স্কয়ারের মানটা বসে ON স্কয়ার প্লাস AM স্কয়ার ইকুয়াল টু ON স্কয়ার প্লাস CN স্কয়ার। তো AM হবে এবার তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, লেখা বাদ দিয়ে সবাই এবার শুনুন। AM স্কয়ারটা হলো CN স্কয়ারের চেয়ে বড়। তাহলে দেখো এই দুটার সমষ্টি এই দুটার সমষ্টির সমান। সাপোজ ধরো 2 + 5 = 3 + 4। এখন এই 5 হচ্ছে 4 এর চেয়ে বড়, তাহলে এই 2 এই 3 এর চেয়ে ছোট হবে না। মানে বিষয়টা হলো এইটা এটার একটা এটার চেয়ে বড়, তাহলে এটার একটা এটার চেয়ে ছোট হবে। AM স্কয়ার হলো CN স্কয়ারের চেয়ে বড়, তাহলে এই OM স্কয়ার এটা কি ON স্কয়ারের চেয়ে ছোট হবে। তাহলে তুমি এটাই লিখবা ডাইরেক্ট OM স্কয়ার ইজ লেস দ্যান ON স্কয়ার। সাইড নোট, যেহেতু AM স্কয়ার হলো CN স্কয়ারের চেয়ে বড়, সুতরাং OM ইজ লেস দ্যান ON। বর্গমূল করলে OM হলো ON এর চেয়ে ছোট।
মানে এই সাইড নোটটা এখানে দিবা am স্কয়ার যেহেতু cn স্কয়ারের চেয়ে বড় তাহলে om স্কয়ারটা on স্কয়ারের চেয়ে ছোট হবে কারণ দুইটা জিনিসের সমষ্টি সমান বলছে এর মধ্যে এই পাশের একটা ওইটার চেয়ে বড় তাহলে এই পাশের একটা ওই পাশের চেয়ে ছোট হবে না হলে ব্যালেন্স হয় আশা করি ক্লাসের সবাই বুঝছো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট সিকিউ প্রায় এগুলো মিলায় আসে যেই রকম ভাবে আসে পরীক্ষায় স্কুলগুলোতে আসছে বোর্ডে আসছে আমি ওইভাবেই করানোর চেষ্টা করতেছি তোমাদের 8 নাম্বারটা হয়ে গেল আমাদের আচ্ছা রেকর্ড হচ্ছে তো না আমি এবার পজ করে নেব না না ঠিক আছে আচ্ছা আমরা সিকিউ শিটে যাচ্ছি আবার ভাইরা এখান থেকে কাজ দিব তোমাদের একটা সিকিউ কাজ দিব সেটা হলো 9 নাম্বার এটা বইয়ে আছে হুবহু 8.5 আমি পড়াইছি তাইলে এই 9 নাম্বার সিকিউটা একটু সলভ করো এটা আমি করাই দিব না এটা অ্যাকচুয়ালি তোমরা যখন ওই যে বইয়ের ক্লাসগুলো পাবা সেখানে দেখবা এই অঙ্কটা আছে সো এটা আমি অ্যাভয়েড করলাম এবারে আমরা 10 নাম্বারটা একটু করি 10 নম্বরে কি বলছে খেয়াল করো প্রশ্নে বলছে ও কেন্দ্র বিশিষ্ট পিকিউআর বৃত্তে এ হইল একটা বহিস্থ বিন্দু আর এপি আর একিউ এটা হইল পি আর কিউ বিন্দুতে দুটো স্পর্শ চিত্র আঁকতে বলছে তারপরে প্রমাণ করতে বলছে এপি ইকুয়াল টু একিউ পরবর্তী পার্টটা পরে আসছে খুবই ইম্পর্টেন্ট সিকিউ এগুলা সবগুলা বোর্ড পরীক্ষা আসছে স্কুল পরীক্ষা আসছে তোমাদের কমপ্লিট শেষ না হয়ে থাকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো পরবর্তীতে তুলে নিতে পারো আর রেকর্ডেড ক্লাস থাকলে তো দেখি লিখতে পারবো চিত্রটা দেখ বৃত্ত বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শ এপি ও আচ্ছা আচ্ছা এটা 2 আর 3 হবে এটা কি করব ব্যাক দিছি না এটা 2 আর 3 সমীকরণ ওকে তো এবার এটা চিত্রটা দেখো এটা কেন্দ্র তো এটা হইল চিত্রটা দশের কতে তো চিত্র আঁকতাম বিবরণ দিলাম আর খতে হলো তাহলে আমি খ নাম্বার থেকে শুরু করতেছি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তের বহিস্থ বিন্দু এ হতে এপি ও একিউ বৃত্তের দুটি স্পর্শ প্রমাণ করতে হবে যে এপি ইকুয়াল টু একিউ আর অঙ্কন আছে অঙ্কনটা হলো ও কমা পি আর ও কমা কিউ যোগ করুন ওপি আর কিউটা যোগ আমরা সবাই জানি একটা উপাত্ত যেটা হলো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয় ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটি স্পর্শ এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সুতরাং এপি ইজ লম্ব ওপি এপি স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ উপপাদ্যটা কি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব
একই রকম ভাবে অনুরূপ ভাবে AQ is লম্ব of OQ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AQ স্পর্শ, আর OQটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, দুটো লম্ব প্রমাণ করে যেটা লাভ হলো যে এই দুটো হলো সমকোণী ত্রিভুজ, প্রমাণ হয়ে গেছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। সুতরাং সমকোণী ত্রিভুজ OAQ OAP ও সমকোণী ত্রিভুজ OAQ এর কি হবে? প্রতিভুজ OA হলো সাধারণ, প্রতিভুজ OA ইকুয়াল টু প্রতিভুজ OA, আর OP ইকুয়াল টু OQ কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ আর এক বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুইটা কি হয়ে যায়? সর্বসম। তার মানে আমি বলতে পারি ত্রিভুজ OAP সর্বসম ত্রিভুজ OAQ। তার মানে সর্বসম মানে কি? AP আর AQ সমান। বইয়ের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে অষ্টম অধ্যায় রিলেটেড আমাকে জানায়। আর আগে তোমরা 11 অধ্যায়ও পড়ছো, এই রিলেটেড প্রবলেম গুলো থাকলেও অবশ্যই জানাবা। 10-এর গ নাম্বারটাও ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এগুলো এখানে সব একটাও ইম্পর্টেন্ট ছাড়া কোশ্চেন তো আসার সম্ভাবনাই নেই। প্রশ্নে বলছে AO PQ এর লম্ব দ্বিখণ্ডক প্রমাণ করতে হবে, এটাও বইয়ের একটা এক্সট্রা মানে অনুশীলনের ম্যাথ। তো এখানে বলছে যে তুমি যদি P আর Q যোগ করো তাহলে এটাতে M বিন্দুতে ছেদ করবে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। একবার লিখলে আর দুবার লেখা যাবে। আর এইটা গ নাম্বারটা কি বলছে? P আর Q তুমি যোগ করলাম, সেটা AO কে M বিন্দুতে ছেদ করছে, আমাকে প্রমাণ করতে হবে AO রেখাটা এই PQ এর লম্ব দ্বিখণ্ডক, মানে এক তো লম্ব আবার কি সমদ্বিখণ্ডক, ডাবল প্রুফ। ক নম্বরে আসতেছি, এগুলা ঠিক আছে, এইখানে শুধু একটু চেঞ্জ হবে। P, Q যোগ করি, এটা লিখবা P, Q যোগ করি যা AO কে M বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে AO PQ এর লম্ব দ্বিখণ্ডক। এখানেও তোমার অঙ্কনে ওই দুটো যোগ উদ্দীপকে বলা ছিল না, OP আর OQ যোগ করে এটা মেনশন করতে হবে। অনেকের লিখে শেষ করতে পারছে না, আমি 1 মিনিটের মতো। আচ্ছা ভাইরা, খ এর মানটা ইউজ করতে পারবো আমরা। খতে প্রমাণ করে আসছি যে AOP আর AOQ এই দুটা হলো সর্বসম। এটা অলরেডি আমরা খতে প্রুফ করছি, তো এটা প্রুফ করা লাগবে না। প্রমাণ খ থেকে পাই ত্রিভুজ OAP সর্বসম ত্রিভুজ OAQ। তাহলে সর্বসম যদি হয় তাহলে আমি এই দুইটা কোণ সমান বলতে পারি, অর্থাৎ কোণ AOP AOM ইকুয়াল টু কোণ QOM, এই দুইটা কোণকে সমান বলতে পারি। আচ্ছা, এই দুটো আমার নেওয়া দরকার ছিল কেন? আমি এখন এই ছোট দুইটা সমকোণী ত্রিভুজ, মানে অ্যাকচুয়ালি সমকোণী এখনো প্রুফ হয়নি, এই ছোট দুইটা ত্রিভুজকে আমি সর্বসম করে ফেলি। লিখবা ত্রিভুজ
পিওএন, আমার তো এই দুটা পুরোটা মানে কোন এওপি আর এওএম, ও এওএম কেন বলছি, সরি দুঃখিত, পিওএন। আচ্ছা আগে এটা লিখে নাও, সেটা হলো যে ওএপি মানে এওপি ইকুয়াল টু হলো এওকিউ, এই দুটো হলো সমান, এই দুটো যাতে সর্বসম। তাইলে আমি সংক্ষেপে লিখতে পারি কি ত্রিভুজ পিওএম ইকুয়াল টু কিউও। দুঃখিত, এওপি আর এওকিউ সমান, এই কারণে আমরা বলতে পারি পিওএম আর কিউওএম ওই দুটো কোণ একই কোণ। এখন তুমি নিবা কোন দুটো, ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউওএম। কি বলা যায়, ওপি ইকুয়াল টু ওকিউ একই বৃত্তের ব্যাসার্ধ, ওএম ইকুয়াল টু ওএম সাধারণ বাহু, আর এদের অন্তর্ভুক্ত কোণ পিওএম ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ কিউওএম। দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ যেহেতু সমান, তার মানে এই দুইটা ত্রিভুজ কি হবে, এই যে পিওএম আর কিউওএম সর্বসম। তাইলে সর্বসম যদি হয় তাহলে আমি বলতে পারি পিএম আর এমকিউ সমান। তাহলে একটা প্রমাণ আমার হয়ে গেল, সেটা হলো যে এও রেখাটা পিকিউ কে সমদ্বিখণ্ডিত করছে, এটা শিওর। এবারে আসো লম্ব কেমনে প্রুফ করব। আচ্ছা এই দুটা যেহেতু সর্বসম, সুতরাং আমি বলতে পারি যে কোণ পিএমও আর কিউএমও এই দুটা কোণ সমান। পিএমও আর কিউএমও, ভাইরা তোমরা জানবা যে একই রেখার দুই পাশে যদি দুইটা কোণ উৎপন্ন হয় এবং এই দুটা যদি সমান হয়, এদের একটা নাম আছে, এদের নাম হলো রৈখিক যুগল কোণ। একই রেখার দুই পাশে রৈখিক যুগল কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। এই দুটার সমষ্টি যদি 180 হয় আর দুটা যদি সমান হয় তাহলে কত হবে, তারা 90 হবে না? এই দুটা হলো রৈখিক যুগল কোণ, কিন্তু এরা রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণের প্রত্যেকটা হয় যদি সমান হয় তাহলে 90 ডিগ্রি। তার মানে পিএমও আর কিউএমও হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার অর্থ হলো ওএ পিকিউ এর উপরে লম্ব। পিএম আর কিউএম সমান, আবার ওএ হলো পিকিউ এর উপরে লম্ব। তাহলে আমরা কি বলতে পারবো, ওএ পিকিউ এর লম্ব দ্বিখণ্ড। অনলি লম্ব না, তার সমদ্বিখণ্ড। এই যে সিকিউটা দেখতে পাইলা, দুইটা সিকিউ নিয়ে মানে দুইটা কোশ্চেন নিয়ে হয়েছে খ আর গ। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিকিউ তোমাদের এসএসসি 2022 জন্য আর কি। সো তোমরা সবাই খেয়াল রাখো যে যেই অঙ্কগুলা আমি মানে তোমাদের ক্লাসে করাই দিচ্ছি সেগুলা শীটগুলা একটু ভালো করে সলভ করো ভাইয়া। বইয়ের অঙ্ক যদি তোমরা করো একবার আর শীটগুলা সলভ করো, আর কিছু করা লাগবে না, মানে তোমরা নিশ্চিতে বাকি পরীক্ষা দেওয়ার জন্য চলে যেতে পারো। কারণ আমরা শীটে উদাহরণ অনুশীলনী মিলায়া ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সলভ করার ট্রাই করতেছি। আর যারা প্রিভিয়াস ক্লাসগুলাই করো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমি ক্লাসের শেষে গ্রুপে আমি ক্লাসের রেকর্ডিং গুলো দিচ্ছি, মানে 8 পয়েন্টের বইয়ের যে অঙ্কগুলো সেগুলো সিরিয়াল ওয়াইজ দেখ, মানে দেখা কোনো প্রবলেম থাকলে ক্লাসে আমাকে প্রবলেম জিজ্ঞাসা করো। আগামীকালকে আমরা বাকি অংশটা শেষ করবো।